আগের ভিডিওতে আমি জানিয়েছি ভারত SU-57 ক্রয় করছে না, তাতে ভারতীয়দের মিক্সড রিয়াকশন এসেছে। সেই কমেন্টগুলো আমি আপনাদের জানাবো এবং সাথে সেসব কমেন্টের উত্তর আমি দেব। এতে আপনাদের ছোট করা বা আমি ছোট হয়েছি এমন কোনো ব্যাপার না। এখানে সবাই ডিফেন্সের ব্যাপারে জানতে এসেছে, তাদের ওপিনিয়ন দেওয়ার অধিকার আছে, কিন্তু তাদের জানাটা মানে যেটা জানে সেটা ঠিক না ভুল সেটা বলে দেওয়া আমার বা আমাদের মতো যারা ডিফেন্স নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করেই তাদের কর্তব্য। আমি আমার ফ্যাক্ট এখানে রাখবো এবং আপনারা সেটা বিচার করুন যে কোনটি ঠিক হতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, নতুন কিছু জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি শানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছি যাতে বলেছি ভারত কোনো দেশ থেকে পঞ্চম প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট ক্রয় করবে না। নিজেদের যে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট প্রজেক্ট চলছে সেটাকেই জোর দিয়েছে। সাথে কিভাবে পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে লং ডিস্টেন্স থেকে ডিটেক্ট এবং ট্র্যাক করা যাবে ভারত সেটাই করছে। তাতে কিছু মানুষ খুবই আঘাত পেয়েছে মনে হচ্ছে। তবে শুনুন, আমি যে নিউজটা দিই ভালো কোনো ডিফেন্স ফোরাম থেকেই নিয়ে তারপর আপনাদের জানাই। ভারত সরকার রিসেন্টলি অ্যামকা প্রজেক্টের অ্যামকার যে এক্সিকিউশন মডেল তৈরি হয়েছে তাকে অ্যাপ্রুভাল দিয়েছে। প্রাইভেট সেক্টর কোম্পানিগুলোকে ইনভাইট করা হয়েছে যাতে তারাও এই প্রজেক্টে যোগদান করতে পারে এবং তাড়াতাড়ি অ্যামকার প্রোটোটাইপ তৈরি করতে পারে। আর এটা ঘোষণা দেওয়া হয়েছে তখনই যখন কিছু ফেক নিউজ সামনে এসেছে যে ভারত SU-57 ক্রয় করছে। ব্যাপারটা বুঝতে পারছেন কি? এবারে বলুন, ভারত SU-57 কেন ক্রয় করবে? রাশিয়ান বিমান বাহিনীতে 2023-এর রিপোর্ট পর্যন্ত যা জানতে পারছি মাত্র 32টি SU-57 এয়ারক্রাফট অ্যাক্টিভে এখনও আছে, যার মধ্যে 10টি প্রোটোটাইপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কতবার SU-57 ব্যবহার করেছে? আমি যতটা জেনেছি, একটু ঘাটাঘাটি করেছি, তাতে সত্যি বলতে SU-57 ততটা ভালো ফাইটার জেট না। রাশিয়ান ফাইটার জেট ডগ ফাইটে বেস্ট, সেটা মানতে হবে, কিন্তু লং রেঞ্জ ফাইটের জন্য ভালো না। তাছাড়াও রাশিয়ান ফাইটার জেটের অ্যাভেলেবিলিটি রেট একদম ভালো না। তারপর 5th জেনারেশনের কথা তো বাদই দিলাম, এগুলির অ্যাভেলেবিলিটি রেট আরও খারাপ। SU-57-এর RCS কত আপনারা জানেন কি? RCS মানে র্যাডার ক্রস সেকশন। এটাই হলো 5th জেনারেশন ফাইটার জেটের মূল অস্ত্র। যত কম RCS হবে সেই এয়ারক্রাফট তত বেশি স্টেলথি হবে, র্যাডারের থেকে বেশি সময় লুকিয়ে থাকতে পারবে। অনেক রিপোর্টে বলা হয়েছে SU-57-এর RCS স্ট্যান্ডার্ড 5th জেনারেশন ফাইটার জেটের যে RCS তার ধারে কাছেও নেই, মানে তার থেকে বেশি। বেশিরভাগ জায়গায় যেটা বলা হয়েছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। SU-57-এর RCS 0.1 থেকে 0.5 মিটার স্কোয়ারের মধ্যে থাকে, যা চাইনিজ J-35-এর থেকেও কিন্তু বেশি। আপনারা জানেন F-35-এর RCS কত? জানেন না, না? F-35-এর RCS ধরা হয় 0.0015 মিটার স্কোয়ার। 5th জেনারেশন ছাড়ুন, 4.5 জেনারেশন রাফেলের, টাইফুন বা আমাদের তেজসের RCS কত সেটা কি জানেন? রাফেলের RCS 0.1 থেকে 1 মিটার স্কোয়ারের মধ্যে, টাইফুনের RCS 0.5 মিটার স্কোয়ার, তেজসের RCS 0.5 মিটার স্কোয়ার বলা হয়। তাহলে আপনারা বলুন SU-57 নিয়ে আমাদের লাভটা কি হবে? আমাদের কি কাজেই বা লাগবে? এবারে কমেন্টগুলো একটু দেখুন। মদন দাস বলছেন, আপনি কি প্রতিরক্ষা মন্ত্রী? সব জেনে গেছেন? এই উত্তরটা দেওয়ার আগে আপনাকে ঘুরিয়ে একটা প্রশ্ন করছি। প্রতিরক্ষা মন্ত্রী কি কখনো বলেছে যে ভারত SU-57 ক্রয় করছে? এবারে আমি আমার উত্তরটা দিই, না, আমি প্রতিরক্ষা মন্ত্রী না। আর আমাদের দেশে যা ঘটছে সেগুলো কি পরপর যদি সাজানো হয়, আর আপনার যদি ডিফেন্সের ব্যাপারে একটু জ্ঞান থাকে তাহলে বুঝতে পেরে যাবেন ভারত নিজেদের ফাইটার জেটের দিকেই যাচ্ছে। একজন নিজের অ্যানালাইসিস কমেন্ট করে জানিয়েছে, তিনি বলছেন অ্যামকা প্রজেক্ট চলছে চলুক, কিন্তু নিজস্ব ইঞ্জিন যতদিন না আসছে ততদিন পঞ্চম প্রজন্মের এক স্কোয়াড্রন SU-57 নেওয়া যেতেই পারে। আর তিনি ভারতের ইঞ্জিন কাভারি নিয়ে কিছু বলেছে। আচ্ছা বলুন তো, 18টি বা 20টি SU-57 নিয়ে কী হবে, যার বেশিরভাগ সময়ই তো গ্রাউন্ডেড থাকবে? আগেই বলেছি যে SU-57-এর অ্যাভেলেবিলিটি রেট অনেক কম, বরং মেনটেন্যান্সের জন্য অনেক টাকা খরচ করতে হবে। সেই তোমায় কিন্তু রাফেলে Su-30 MKI, তেজস এসবকেই ব্যবহার করতে হবে। একজন বলছে SU-57 নেবে ভাই, দেখে নিও। কারণ হিসেবে বলছে R-37 মিসাইল নাকি ভারতে আসছে। প্রথমে বলি, R-37 মিসাইল রাশিয়া ভারতকে অফার করেছে, ভারত কিন্তু কেনেনি এখনও। আর অফার করেছে ভারতের Su-30 MKI ফ্লিটের জন্য, SU-57-এর জন্য না। তাছাড়াও R-37 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হলেও সেটা ফাইটার জেটকে শ্যুট করবার জন্য না, AWACS, রিফুয়েলার, কার্গো এসব এয়ারক্রাফটকে শ্যুট করবার জন্য। তার জন্য ভারতের কাছে অলরেডি S-400 মিসাইল সিস্টেম আছে।
ভারত পাকিস্তানে যে রিসেন্ট কনফ্লিক্ট হয় সেটাতে প্রমাণও করে দিয়েছে ভারত 315 কিলোমিটার দূর থেকে সাব 2000 অ্যাওক্সকে শ্যুট করেছে এবং এক প্রকার রেকর্ডও করেছে বলতে পারেন। নীল অর্ণব মণ্ডল বলছেন, ইন্ডিয়া অলরেডি আপগ্রেড ইটস হাল প্ল্যান্ট টু প্রডিউস Su-57 অ্যান্ড সুন সাইন অফিসিয়াল ডিল উইথ রাশিয়া। আমাকে আপনি এমন একটা আর্টিকেল বা নিউজ দেখান যেখানে বলা হয়েছে হালের প্ল্যান্ট আপগ্রেড করা হয়েছে Su-57 এর প্রোডাকশনের জন্য। নো ব্রাদার, হালের এয়ারক্রাফট প্রোডাকশনের লাইন আপগ্রেড করা হয়েছে তেজস Mk1 এর প্রোডাকশন বাড়ানোর জন্য, যাতে ভারত বছরে 24টি করে তেজস Mk1 এর ফাইটার জেট তৈরি করতে পারে, নট ফর Su-57। একজন তো আবার বলছে ভারত 24টি Su-57 কিনেও ফেলেছে, 5টি নাকি চলেও এসেছে। কি বলবো একে আর, এইরকমই সব কমেন্ট করছে। দেখুন, পার্সোনালি আমি বাইরের দেশ থেকে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কেনার পক্ষপাতী না। তার বদলে আমাদের 5th জেনারেশন ফাইটার জেটকে কীভাবে লং ডিস্ট্যান্স থেকে ডিটেক্ট করা যাবে সেটাই করতে হবে, এবং ভারত কিন্তু সেটাই করছে। এয়ার ডিফেন্স সিস্টেম ক্যাপাবিলিটি আরও বাড়াতে হবে। পাকিস্তানের বিমান বাহিনীকে কীভাবে গ্রাউন্ডেড করে রেখে দেওয়া যায় তা কিন্তু ভারত অপারেশন সিন্দুরে দেখিয়ে দিয়েছে। ভবিষ্যতেও ভারত এভাবেই পাকিস্তানের চাইনিজ মেড J-35A কে গ্রাউন্ডেড রেখে দেবে। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।